আর সামনে না, আর সামনে না, চাইটাই আর আগে মামুন ভাই বলেন। আমি একটু বৈশা ধরতে হবে, যেই ধরে একটু বৈশা ধরতে হবে। একটু চাপ দিয়ে না, পেছনে যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কথা বলেন না ভাই, শুরু করি সবাই গরমের মধ্যে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে দেশবাসীকে আমার সালাম জানাচ্ছি। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে দুর্নীতির। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি, এরকম বহু ভয়াবহ শব্দ আমার অপরাধ হিসেবে বলা হয়েছে। আপনারা আমাকে বহুদিন থেকে চিনছেন। এই অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কিনা এটা আপনারাই বিবেচনা করবেন, আগে যেরকম আপনারা বিবেচনা করেছেন। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয়, তখন গ্রামীণ ব্যাংকের 97% সদস্যের মালিক ছিল, গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তারা। 97% মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল। সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছেন। আমি একজন কর্মচারী মাত্র, সেটা আপনারা জানতেন। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো। কাজে আপনারা সেটা গ্রহণ করেন নাই। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা, সেটাও আপনারা গ্রহণ করেন নাই। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই, আপনারা দেখেছেন। আমি 1 কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। চুষবো কোথার থেকে? তাদেরকে মালিকানা দিয়েছি, আর কেউ তো দেন এই পর্যন্ত। এটা তো সত্যি ঘটনা, এখনো আছে তারা মালিক। বলা হয়েছে আমি পদ্মা সেতু বানচাল করে দিয়েছি, সরকারের টাকা, অর্থ, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি। আমাকে পদ্মা নদীতে 2 বার চুবানো দরকার, বহুবার বলা হয়েছে, বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে। আপনারা সেটা গ্রহণ করেন নাই। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের, একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজে আপনাদের বিবেচনার উপরে আমি ছেড়ে দিলাম। আজকে যে অভিযোগ, এই জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। আমি আপনাদের বিবেচনায় বিশ্বাসী, সেভাবেই আমি আপনাদের কাছ থেকে আশা করব। একটা প্রশ্ন ছিল যে এর আগে যে সমস্ত নোবেল জয়ীদের সাজা হয়েছে, মারিয়া রেসা বলেন ফিলিপাইনের, আলেস বলেন বেলারুশের, যে দেশগুলোতে সাজা হয়েছে সে দেশের আদালতগুলো নিয়ন্ত্রিত, দেশের সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। তো আপনি কি তার মনে করেন যে এদেশের আদালতও নিয়ন্ত্রিত হয়ে সেরকম একটা বিচারের দিকে? এটা আমার একার বক্তব্য নেওয়ার তো দরকার নেই। দেশের মানুষের কাছে যান, তারা বলবে আদালত কি নিয়ন্ত্রিত না নিজের ইচ্ছায় চলে। সেটা দেশের মানুষের কাছে আপনি পরিষ্কার জবাব পাবেন। ধন্যবাদ। স্যার, আমরা একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম স্যার, সেটা হলো আপনি বলছেন যে আপনার জনগণ বিচার করবে, মানে সাংবাদিকদের মাধ্যমে আপনি জনগণকে বলছেন। সাংবাদিকরাও বিচার করবে। ঠিক আছে স্যার, আমি তথ্য একটা বিষয় স্যার, কেন এটা হচ্ছে স্যার? আপনি এই প্রশ্নের জবাব কিন্তু স্যার আগেও দেন। সেই প্রশ্নটা তো আপনাদের কাছে আমি করেছিলাম যে কেন এরকম হচ্ছে, এটার প্রতিকারটা আমি কিভাবে বলবো? আমি তো খালি আদালত থেকে আদালতে যাচ্ছি, আমাকে বলা হচ্ছে আমি জোচ্চোর, আমি জালিয়াত, আমি অর্থ আত্মসাৎকারী ইত্যাদি ইত্যাদি।
কাজে আপনাদের কাছে সমস্ত তথ্য সব আপনাদের কাছে আছে, তথ্য সব আপনাদের কাছে আছে, আপনারা বিচার করে বলেন। আমাকে দেখলে কি মনে হয় আমি জোট চুরি করার জন্য এই ব্যবসায় নেমেছি? স্যার একটা প্রশ্নের উত্তর বিগত স্যার কয়েকটা কনফারেন্সের আপনার একই জবাব আমরা পাচ্ছি স্যার। মানুষ কিন্তু জানতে চাচ্ছে যে কেন এটা হচ্ছে স্যার, এই কেন অ্যান্সার কিন্তু স্যার আপনি দিচ্ছেন না। আমি নাই বলে আমার কাছে তো নাই, কেন সুস্থ মস্তিষ্কের মানুষ তো এরকম অভিযোগ আনতে পারে না, কাজে আমি কিভাবে জবাব দেবো? স্যার আপনার একের পর এক আপনি যে বলছেন এটা কেন হচ্ছে স্যার, কি কারণে? এটা কিভাবে আমি বলবো বলেন? এটা আমি তো করছি না ব্যাখ্যা করার, আমি কি করবো ব্যাখ্যা? যিনি করছেন তার কাছে ব্যাখ্যা চান, কেন করছেন আপনি? ধন্যবাদ। চলেন এবার আমি আজকে ডক্টর ইউনূস সাহেবের অ্যান্টি কারাপশনের মামলায় আজকে আমাদের চার্জ হিয়ারিংয়ের জন্য ডেট ছিল এবং বেইলের জন্য কোর্ট পূর্ব সত্ত্বে জামিন মঞ্জুর করেছে সকলের, এবং আগামী 2 জুনের 2 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি, এই যে মামলাটা করেছে, এই মামলাটার বিষয় সম্পর্কে সাংবাদিকরা এখনো পরিষ্কার নয়, তাই এটা আমরা পরিষ্কার করতে চাই। এই মামলাটা করা হয়েছে, বলা হচ্ছে শ্রমিকদের 5% লভ্যাংশ আমরা দেই নাই, এই জন্য ট্রেড ইউনিয়ন হাইকোর্টে একটা কোম্পানি কোর্টে মামলা করেছে, গ্রামীণ টেলিকমকে অবসান করে লিকুইডেটর নিয়োগ করে কোম্পানিকে সরকারের হাতে নিয়ে যাওয়া। তখন আমরা বাধ্য হয়ে শ্রমিকদের সাথে একটি সমঝোতা চুক্তি করি। ওই সমঝোতা চুক্তিটা হচ্ছে কোম্পানি কোর্টের হাইকোর্টের সেখানে দাখিল করা হয়েছে এবং সেই মর্মে মামলাটাকে প্রত্যাহার করা হয়েছে, এবং আমরা সেখানে সিদ্ধান্ত হয়েছে শ্রমিকদের প্রাপ্য হবে 437 কোটি টাকা। পরবর্তীতে হিসাব করে দেখা গেল এটা হবে 409 কোটি টাকা। সমস্ত টাকা যেহেতু শ্রমিকের টাকা, এটা টেলিকমের টাকা নয়, ডক্টর ইউনূসের টাকা নয়, কারোর টাকা নয়, এটা শ্রমিকের টাকা। তাকে দিয়ে দেওয়ার জন্য যখন প্রস্তুতি নেওয়া হলো, তখন তারা বললেন আমাদের লয়ারের ফি, কোর্টের খরচ, 160টা মামলা 2017 সাল থেকে তারা করেছে, যদি জিতে তাহলে তারা 6% টাকা পাবে, যা পাবে তার চাইতে। তাই আমাদেরকে 26 কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হোক। তখন তারা সবাই আন্ডারটেকিং দিল, আন্ডারটেকিং দিয়ে তাদের টাকাই তারা 26 কোটি টাকা নিলেন। কিন্তু 437 কোটি টাকা পক্ষান্তরে 409 কোটি টাকাকে কিন্তু জালিয়াতি বলল না, ওইটা তো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই গেল। এই টাকাটাও যদি তারা অ্যাডভান্স না চাইতো তাহলে এটাও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যাইতো, তাহলে এখানে জালিয়াতি না, এটা একটা হ্যারাসমেন্ট। কারণ একই কথা বলে লেবার কোর্টে কেন তাদের টাকা দেওয়া হয় নাই বলে সেখানে 6 মাসের জেল এবং 30,000 টাকা জরিমানা করা হলো। আপনারা দেখেন গতকালকে মে দিবস গেলে আজকে 11 বছর হলো রানা ভবন ধ্বংস হয়ে শত মানুষের মৃত্যুবরণ হলো, এখনো মামলার শুনানি শেষ হলো না, আরম্ভই হলো না। অথচ ডক্টর ইউনূস সাহেবের আজকে প্রথম দিন বললেন আমরা কাগজ পেলাম না, সার্টিফাইড কপি পেলাম না। সমস্ত মামলার ডেট দেওয়া হলো কুরবানি ঈদের পরে, আর আমাদের ডেট দেওয়া হলো জুন মাসের 2 তারিখে, তাও অনেক অনুরোধ করে। এই হচ্ছে সমস্ত কিছু। তাহলে এই বিহেভগুলি কেন হচ্ছে? একটি প্রশ্ন আপনারা যেটা বলছেন সেটা তো সরকার নিজেই ঘোষণা করছে, আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না, আমরা এটার শেষ দেখব, আমরা এটার প্রতিশোধ নেব। তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই মামলা সমূহ। ডক্টর ইউনূসকে আপনারা জানেন, বিল ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওনাকে বলেছেন আপনি আসবেন, আমি প্রেসিডেন্টের ঘোষণা দেব আমেরিকার প্রেসিডেন্টের জন্য। উনি গেলেন, ওয়ার্ল্ড ব্যাংক উনি ঘোষণা দিলেন বিল ক্লিনটন। তারপরে তিনি সাংবাদিকদের বললেন আমার পাশে যে লোকটি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন ডক্টর ইউনূস, বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। আমি প্রেসিডেন্ট হলে সারা আমেরিকায় গ্রামীণ ব্যাংকের আদালতে আমি
সমস্ত গ্রামীণ ব্যাংক তৈরি করব। আর ইউনূস সাহেবকে অনুরোধ করলেন আপনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হন। উনি বললেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হলে আমেরিকান নাগরিক হতে হয়। বিল ক্লিন্টন বললেন আমরা নাগরিকত্ব দিয়ে দিব। তারপরে তিনি বললেন না, তা হবে না, কারণ ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে ধনীদের স্বার্থ রক্ষা করার জন্য, যারা মর্গেজ দিতে পারে তাদের লোন, আর আমি গ্রামীণ ব্যাংক, সুতরাং আমি দরিদ্রের জন্য কাজ করছি। তিনি তা গ্রহণ করলেন না। তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বানালো, তারই সাথে আলোচনা করে উইলফারকে। উইলফার উনি প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশে আসলেন। ডক্টর ইউনূস তাকে নিয়ে পটুয়াখালী গেলেন, সেখানে দেখালেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন গ্রামীণ ব্যাংকের এই কাঠামো মাটির এত গভীরে গেলেন। তিনি তাকে অনুরোধ করলেন আপনি তো গ্রামীণ ব্যাংক ছাড়বেন না, তাহলে আমার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তাও তিনি নেন নাই। যেই ব্যক্তি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব নাকচ করে দিয়েছেন, তিনি বুঝি এই শ্রমিকের যে টাকা দিয়ে দিয়েছে তার 26 কোটি টাকা চুরি করেছেন, আত্মসাৎ করেছেন। এটা কি দেশের সারা পৃথিবীর কোন লোক বিশ্বাস করে? আপনাদের অভিযোগের তীর কার দিকে? হ্যাঁ, আপনাদের অভিযোগের তীর কার দিকে? আমাদের অভিযোগের তীর হচ্ছে সব সময় এই প্রতিষ্ঠানগুলি সরকারের নিয়ন্ত্রণাধীন। সরকারের নিয়ন্ত্রণাধীন। সরকার যদি চায় তাহলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। এই জন্যই জনগণ ভোট দিয়ে সরকার বানায়। দেশ পরিচালনার দায়িত্ব হচ্ছে সরকারের। সুতরাং সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। কারণ ডক্টর ইউনূস সাহেবের বয়স বর্তমানে 84 বছর। উনি যদি চান, যদি সরকার কোঅপারেট করতেন, আগের যদি বিএনপি সরকারও কোঅপারেট করতেন, সারা বিশ্ব তাকে বিশ্বাস করে, তিনি যদি বলতেন $1 করে তুমি দাও, তাহলে এই বাংলাদেশ বিলিয়ন ডলারে ভেসে যেত। কিন্তু কেন যে আজকে তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, কেন যে তার বিরুদ্ধে দূরে সরিয়ে দিও তাকে সারা বিশ্বের কাছে অপমানিত করতে চাচ্ছে, তার জবাবটাই ডক্টর ইউনূস সাহেব বলছেন আপনারাই খুঁজে বের করবেন, আপনারাই তার জবাব। ধন্যবাদ।